রেস্টুরেন্টে প্রবেশ করার পরপরই পঞ্চপাণ্ডবের আড্ডা শুরু হয়ে যায়। আজ তাদের আড্ডার মূল টপিক কোনো এক সেলিব্রিটি নাকি 2 বছর ধরে সিক্রেটলি সিআইডিতে কাজ করছে, কিন্তু কোন সেলিব্রিটি তা জানা হয়নি। সে নাকি অনেকগুলো কঠিন কেসও সলভ করেছে। আজ একটা নিউজ পেপারে রিপোর্ট করা হয়েছে। লিসার বরাবরই এসব নিউজ ভালো লাগে, তাই সেই প্রথমে টপিক নিয়ে আলোচনা শুরু করেছে। ইনায়া চুপচাপ তাদের কথা শুনছে। এই দেশের খবরাখবর সম্পর্কে তার ধারণা নেই। এক পর্যায়ে তাদের আলোচনায় উঠে আসে কনসার্টের সিঙ্গার সম্পর্কে। তার ব্যক্তিত্ব নাকি সবাইকে মুগ্ধ করে। আজ পর্যন্ত কলিগ ব্যতীত কোনো মেয়ের সাথে তাকে দেখা যায়নি। তার গান সবাইকে মোহিত করে। কিছুক্ষণ পর তাদের অর্ডার করা খাবার চলে আসে। অ্যানা আর ইনায়া মুসলিম, তাই সবগুলো হালাল খাবার অর্ডার করা হয়েছে। ইনায়া শুধু তাদের বন্ধুত্ব দেখে মুগ্ধ হচ্ছে। প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা খেয়াল রাখছে। এমন বন্ধুত্ব কমই দেখা যায়। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তারা কনসার্টে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। রেস্টুরেন্ট থেকে সেখানকার দূরত্ব আধা ঘন্টার। গাড়ির মধ্যে অ্যালেক্স গান ধরে। পুরো গান অ্যালেক্স ইনায়ার দিকে তাকিয়ে গাইছিল। গান শেষে সবাই অ্যালেক্সের গানের অনেক প্রশংসা করে। লন্ডনের বুকে সন্ধ্যা নেমেছে। চারদিক ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে উঠেছে। কর্মব্যস্ত মানুষের আনাগোনাও কম নয়। সবাই যেন ছুটে চলেছে ক্লান্তিকে উপেক্ষা করে। পঞ্চপাণ্ডব তাদের গন্তব্যে পৌঁছে গেছে। কনসার্ট শুরুর আর 10 মিনিট বাকি। চারদিকে হই হুল্লোড়। শত শত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় সিঙ্গারের গান শোনার জন্য। পঞ্চপাণ্ডব পেছনের সারির চেয়ারে বসে, সামনের দিকে জায়গা পায়নি। এই নিয়ে লিসা আর অ্যানার আফসোসের শেষ নেই। কেন যে তারা আরেকটু আগে পৌঁছাতে পারলো না। ইনায়া অনেক আনইজি ফিল করছে। একে তো সেই দেশে নতুন, তার উপর এসব কনসার্টও সে জীবনে প্রথমবার আসলো। এত মানুষজনের ভিড়ে অস্বস্তির পরিমাণ যেন পাল্লা দিয়ে বাড়ছে। হুট করে লাইটস অফ হয়ে গেল। দর্শক মহল নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়ে। একটা মিষ্টি গিটারের সুর এমন সময় বেজে ওঠে। অন্ধকারের সাথে এমন মিষ্টি মধুর সুর ইনায়াকে একটা ঘোরের মধ্যে নিয়ে যায়। ইনায়া চোখ বন্ধ করে সেই সুর উপভোগ করছে। গিটারের সুরের সাথে একটা পুরুষালী কণ্ঠস্বর গান গেয়ে ওঠে। গানের গলা গিটারের সুরের চেয়েও বেশি মোহাবিষ্ট করছে ইনায়াকে। গানটি শেষ হওয়ার সাথে সাথে লাইটগুলো জ্বলে ওঠে। সকলের সামনে ভেসে ওঠে তাদের অতিপ্রিয় সিঙ্গারের মুখ, দ্য গ্রেট সিঙ্গার ইসবা আহমেদ। করতালির শব্দে ইনায়ের ঘোর ভাঙে। চোখ খুলে সামনে তাকালে তার চোখ দুটো অটোমেটিক রসগোল্লা হয়ে যায়। এ কাকে দেখছে সে? ইনায়া কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তাই নিজের হাতেই চিমটি কাটে। সাথে সাথে ব্যথায় উফ শব্দ করে ওঠে। তার মানে সত্যি স্বয়ং ইসবা আহমেদ এতক্ষণ গান গাইছিল। এতক্ষণ স্টেজ থেকে ইনায়ের কাণ্ড দেখছিল ইসবা। ইনায়ের হাতে চিমটি দেওয়ার বিষয়টা দেখে সে নিঃশব্দে হেসে ওঠে। স্টেজে প্রবেশের আগে ইসবা ইনায়াকে দেখেছিল। পঞ্চপাণ্ডব এখন ইসবার গানের প্রশংসা করে চলেছে। ইনায়া চুপচাপ বসে শুনছে। সে এখনো অবাকতার রেশ কাটিয়ে উঠতে পারেনি। কিছুক্ষণ পর আবার গান শুরু হয়। এবার ইসবা একা নয়, তার সাথে ডুয়েটে গাইবে জনপ্রিয় ফিমেল সিঙ্গার রোজ ড্যানিয়েল। ইসবার সাথে মেয়েটিকে দেখে ইনায়ার কেন জানি ভালো লাগলো না। ইচ্ছে করছে মেয়েটাকে স্টেজ থেকে বের করে দিতে। অসহ্য লাগছে তার কাছে, তাই অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ইসবা এখনো ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইনায়ার বিরক্তিমাখা মুখ, তার ভেঙচি কাটা সবকিছুই তার কাছে ভালো লাগছে। আসলে মন থেকে ভালোবাসলে ভালোবাসার মানুষের সামান্য কাজও অসামান্য হয়ে ওঠে। মিনিট 2 পর আবার ইসবা গান শুরু করে। পুরোটা সময় ইসবা ইনায়ার চোখের দিকে তাকিয়ে গাইছিল। এবার রোজ গেয়ে ওঠে। গান শেষে আবার করতালিতে চারিদিকে মুখরিত হয়ে ওঠে। দর্শকদের হই হইও বেড়ে যায়। হঠাৎ করে অ্যানা কারোর সাথে ঝগড়া শুরু করে দেয়। ইনায়া তাকিয়ে দেখে একটা মেয়ে অ্যানার সাথে ঝগড়া করছে। অ্যানার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ে যাচ্ছে। ইনায়া হতবিহম্বল হয়ে তাকিয়ে আছে। মেয়েটি অ্যানাকে অনেক কথা শুনিয়ে যাচ্ছে, আর অ্যানা এখন চুপ হয়ে কান্না করছে। হুট করে কেউ মেয়েটিকে একটা থাপ্পড় দেয়। ঘটনার আকস্মিকতায় সকলে হতভম্ব হয়ে যায়। থাপ্পড় দেয়া হাতটির মালিক হলো ইসাম। আজকে ইসামও এখানে চলে এসেছে ইসবার কিছু কাজে হেল্প করতে। সে এতক্ষণ স্টেজের পাশে ছিল। গান শেষ হওয়ার পর এখানে এসে এনাকে কাঁদতে দেখে তার মাথা খারাপ হয়ে যায়। যত কিছু হোক না কেন, যত ঘৃণার ভান ধরে থাকুক কি না কেন, তার প্রেয়সীর কান্না সে সহ্য করতে পারে না। তার উপর জেনি অ্যানাকে কাঁদাচ্ছে। সেই জেনির কারণেই তাদের শুদ্ধ ভালোবাসায় ভাঙন ধরে। সব মিলে ইসাম নিজের কন্ট্রোল হারিয়ে জেনিকে থাপ্পড় দিয়ে বসে। এখানে কেন এসেছো জেনি? একবার আমাদের ধ্বংস করে দিয়ে তোমার শান্তি হয়নি? আমার জীবনটাকে তছনছ করে দিতে এসেছো কেন জেনি? কেন? তোমাকে একজন ভালো বন্ধু ভেবেছিলাম। সেটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল, যার ফল 1 বছর ধরে ভোগ করছি তোমার জন্য। হ্যাঁ, শুধুমাত্র তোমার জন্য আমি ক্যারেক্টারলেস হিসেবে অন্যদের কাছে চিহ্নিত হয়েছি। নিজের প্রিয়তমার চোখে আমি একজন ক্যারেক্টারলেস ধোঁকাবাজ। সবার সামনে হাসিখুশি থাকলেও দিন শেষে আমি গুমড়ে গুমড়ে মরি। বড্ড অসহায় লাগে নিজেকে। ভালোবাসার মানুষের চোখে নিজের প্রতি ঘৃণা দেখে আমি ভীষণ যন্ত্রণা ভোগ করি। আর কি শাস্তি দিতে চাও বলো? এনাকে কি বলেছো তুমি? অ্যান্সার মি ড্যাম ইট। ইসামের বজ্রকণ্ঠের হুঙ্কারে জেনি ভয় কেঁপে ওঠে। চারদিকে থমথম হয়ে গেছে। অ্যানা নিষ্পলক ইসামের দিকে তাকিয়ে আছে। সে কি কোনোভাবে ভুল বুঝেছিল?
ইসামের চোখ টকটকে লালবর্ণ ধারণ করেছে, এমনিতে পুরোপুরি সুস্থ হয়নি, তার উপর এখনকার ঘটনা। অ্যানা নিষ্পলক ইসামের দিকে তাকিয়ে আছে। ইসামের চোখে বলে দিচ্ছে সে সত্যি বলছে। তার প্রতিটি কথায় কষ্টের ছাপ ফুটে উঠেছে। তবে কি অ্যানা ইসামের সম্পর্কে ভুল বুঝেছিল? যদি তাই হয়, অ্যানা নিজেকে ক্ষমা করতে পারবে না। ইসবা গান শেষে ব্যাকস্টেজে পানি খেতে গিয়েছিল। এখানকার ঘটনা তার অজানা। কিছুক্ষণ পর বাইরে বের হয়ে দেখে সেখানে অনেক মানুষের ভিড়। ফ্রুকুচকে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে মাস্ক আর ক্যাপ পরে সেদিকে এগিয়ে যায়। ভিড় ঠেলে একটু ভেতরে গিয়ে ইনায়াকে দেখে সে কিছুটা অবাক হয়। ইনায়া সেখানে কি করছে? কিছুক্ষণ পর ইসামকেও সেখানে দেখতে পায়। ইসামের অবস্থা দেখে বুঝতে পারে ব্যাপারটা ইসামকে ঘিরে। ঘটনার আগামাথা না জানলে কিছুই বুঝতে পারবে না। তাই ভিড় ঠেলে ইনায়ার পাশে দাঁড়ায়। ইনায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, ইনায়া কোনো প্রশ্ন করবে না, আমি ইসাবা, তোমার সঙ্গে কথা আছে, চুপচাপ আমার সাথে এসো। আচমকা কানের কাছে কারো কণ্ঠ শুনে ইনায়া চমকে ওঠে। ইসবাকে চিনতে পেরে শান্ত হয়ে বলে ওঠে, উফ, কেউ কানের কাছে এসে এইভাবে বলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর ইনায়াকে বলতে না দিয়ে ইসবা বলে ওঠে, প্লিজ কথা না বাড়িয়ে আমার সাথে এসো। এ কথা বলে ইসবা ইয়ানার হাত ধরে ভিড় ঠেলে বেরিয়ে আসে। এদিকে জেনি ইসামের কথা শুনে বেশ ভয় পেয়ে যায়। তাই আমতা আমতা করে বলে, ইসাম, তুমি আমাকে অকারণে মারলে কেন? আর তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ইসাম আঙুল দিয়ে কপালে স্লাইড করে বলে, কিছু বুঝতে পারছো না নাকি নাটক করছো? তোমার নাটক আমাকে দেখাতে এসো না। ভালোই ভালোই বলে দাও তোমার সব অপরাধের কথা, নইলে। জেনি এবার তেড়ে গিয়ে বলে, না হলে কি? হ্যাঁ, নইলে কি? কি করবে তুমি? আমার যা ইচ্ছে আমি তাই করব। তোমাকে ভালোবাসি আমি, সেটা তোমাকে জানিয়েছিলাম আমি। কিন্তু তুমি কি বললে? তুমি এনাকে ছাড়া কাউকে ভালোবাসবে না। আমি তো তা কিছুতেই হতে দিতে পারি না। যা আমার, আমি তা কোনো দিনও অন্য কারো হতে দেব না। তাই সরিয়ে দিয়েছি এনাকে। দরকার হলে তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। ইসাম জেনির কথা শুনে রাগে চল শক্ত করে আরেকটা থাপ্পড় দিয়ে বলে, অনেক বলে ফেলছো, আর নয়। তোমার ভাগ্য ভালো তুমি একজন মেয়ে, নইলে তোমার এমন অবস্থা করতাম যে তুমি নিজেই নিজের চেহারা দেখে ভয় পেতে। গেট আউট ফ্রম ইয়ার, আই সে গেট আউট। জেনি রাগে ফুসফুস করতে করতে চলে যায়। যাওয়ার আগে বলে যায়, একদম ভালো করনি ইসাম, এর ফল তোমাদের ভোগ করতেই হবে। ইসাম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখে। ইসাম পিছু ফিরে দেখে হাতের মালিক হলো অ্যানা। সে ছলছল চোখে ইসামের দিকে তাকিয়ে আছে। ইসাম তার হাত ছাড়া মেরে ফেলে চলে যায়। অ্যানা অসহায় দৃষ্টিতে ইসামের যাওয়ার পানে তাকিয়ে আছে। লিসা এসে অ্যানাকে জড়িয়ে ধরে। আর্থার আর অ্যালেক্সও পাশে এসে দাঁড়ায়। এবার তাদের টনক নড়ে। ইনায়া তাদের সাথে নেই। এই ঝামেলার মধ্যে ইনায়ার কথা সবার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মুহূর্তেই সবাই অস্থির হয়ে ওঠে। ইনায়া তো এখানকার কিছুই চেনে না। চারজন চারদিকে গিয়ে ইনায়াকে খুঁজতে শুরু করে। ইনায়ার ফোনও নট রিচেবল দেখাচ্ছে। অ্যালেক্সের তো পাগল প্রায় অবস্থা। সে নিজেকে দোষারোপ করে যাচ্ছে। কেন সে ইনায়ার কথা ভুলে গেল? কেন তাকে কাছছাড়া করেছিল? খুঁজতে খুঁজতে চারজন আবার একই জায়গায় উপস্থিত হয়। কেউই ইনায়ার খোঁজ পায়নি। হঠাৎ লিসা চেঁচিয়ে উঠে বলে, ওই দেখ, ইনায়া আসছে। লিসার কথা শুনে সবাই সামনে তাকায়। ইনায়াকে দেখে সকলের যেন জানে পানি এলো। অ্যালেক্স দৌড়ে গিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে। সকলে অবাক হয়ে যায়। ইনায়া তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপর অ্যালেক্সকে কোনো মতে ছাড়িয়ে শুকনো ঢোক গিলে পিছনে তাকায়। ইসবা রক্তচক্ষু নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সবাই নানা প্রশ্ন করে যাচ্ছে ইনায়াকে, কিন্তু ইনায়ার সেদিকে খেয়াল নেই। সে ইসবার দিকে তাকিয়ে আছে। ইনায়ার থেকে কোনো উত্তর না পেয়ে সবাই ইনায়ার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকায়। সেদিকে তাকিয়ে দেখে তাদের প্রাণপ্রিয় সিঙ্গার ইসবা দাঁড়িয়ে আছে। ইসবা অ্যালেক্সের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। পারলে যেন কাঁচা চিবিয়ে খাবে। দ্রুত পায়ে ইনায়ার কাছে এসে হাত ধরে বলে, দেরি হয়ে যাচ্ছে, চলো। সবাই হা করে ইসবা আর ইনায়ার দিকে তাকিয়ে আছে। সবকিছু তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। অ্যালেক্স নিজের অবাকতা কাটিয়ে বলে, স্যার, আপনি আর ইয়ানা কি পুরো পরিচিত? ইসবা বাঁকা হাসি দিয়ে বলে, অবশ্যই। কি গো ইনায়া, আমার সাথে তোমার বন্ধুদের পরিচয় করিয়ে দেবে না? ইনায়া কিছু বলতে যাচ্ছিল, তার আগে ইসবা বলে ওঠে, ওহো, ইনায়া বোধহয় লজ্জা পাচ্ছে বলতে। আমি পরিচিত হই নাই। হ্যালো গাইজ, আমি ইসবা আহমেদ, ইয়ানার হাজবেন্ড। একটা কথা সবাইকে বিস্মিত করে দিল। কেউই এমন কিছু শুনবে বলে আশা করেনি। অ্যালেক্সের মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নিজেকে তার নিঃস্ব মনে হচ্ছে। টলে পড়ে যেতে নিলে লিসা তার হাত ধরে তাকে সামলায়। ইনায়া ভ্যাবলার মতো চেয়ে আছে। অ্যানা আর আর্থার এই খবরে অনেক খুশি হয়। অ্যানা ইনায়াকে পিঞ্চ মেরে বলে, কি তলে তলে টেম্পো চালালে, অথচ আমাদের কিছু জানালে না। ভেরি ব্যাড ইনায়া, কাহিনী না হয় পরে শুনবো, আগে ট্রিট চাই। কি স্যার, ট্রিট দিবেন না? অবশ্যই শালি সাহেব, কখন ট্রিট দিতে হবে টাইমটা বলে দিলেই হবে। আর্থার প্রফুল্ল চিত্তে পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে বলে ওঠে, দেখছো, যার গান শোনার জন্য দিনের পর দিন অপেক্ষা করতাম, যাকে সামনাসামনি দেখা অনেকটা ভাগ্যের ব্যাপার, সেই সিঙ্গার আমাদের ফ্রেন্ডের হাজবেন্ড। ভাবা যায়?
আর ইনায়া, এটা কিন্তু ঠিক করোনি। স্যার যে তোমার হাজবেন্ড সেটা আমার আগে জানাওনি কেন? আমাদের কি মন থেকে বন্ধু ভাবতে পারোনি? ইনায়া আবার নিজেকে ধাতস্থ করে ইসবার দিকে কটমুটিয়ে তাকায়। কিছু বলতে উদ্যত হলেই ইসবা তার হাত টেনে গাড়ির দিকে এগোতে এগোতে পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে বলে, বাই এভরিওয়ান, আমাদের একটু তাড়া আছে, আবার দেখা হবে। অ্যানা আর আর্থার বলে। স্যার ভালো থাকবেন। ইসবা পেছনে তাকিয়ে বলে, আমাকে ভাইয়া বলে ডাকলেই বেশি খুশি হব। ওকে স্যার, টুকু ভাইয়া। ইসবা চমৎকার হাসি দিয়ে গাড়ির দরজা খোলে, ইনায়াকে ভেতরে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। ইনায়ার সকল ক্ষোভ যেন এবার বের হচ্ছে। রাগে ইসবার কলার চেপে ধরে বলে, আমি আপনার কে হয়ে বলেছিলেন? কেন বউ বলেছি? ইসবার ভাবেলেশীন জবাব পেয়ে ইনায়া আরো ক্রুদ্ধ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, কেন বলেছিলেন? হঠাৎ এমন করার কারণ কি? এবার ইসবা চোখ গরম করে জবাব দেয়, তোমাকে আমি ছেলেদের সাথে মিশতে বারণ করিনি, তারপরেও কেন মিশছো বলো? মেশা পর্যন্ত না হয় মানা যায়, কিন্তু আজ জড়িয়ে পর্যন্ত ধরেছ। বলো, চুপ করে আছো কেন? আমি কার সাথে মিশবো না মিশবো সেটা কি আপনি ঠিক করে দেবেন? যদি বলি হ্যাঁ? কে আপনি তা ঠিক করার? সেটা সময় হলেই জানবে। ইনায়া একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু ইসবা এখন উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছে না। এক সময় ইনায়া ক্লান্ত হয়ে চুপ হয়ে যায়। কেন হলো আমার সাথে এমন? জীবনে কি এমন ভুল করছিলাম যে এমনটা কষ্ট আমাকে সহ্য করতে হচ্ছে? আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি না, তোমার প্রেমে গভীরভাবে ডুবে গিয়েছি। তোমাকে ছাড়া এক সেকেন্ড কল্পনা করতে পারি না। সেখানে সারা জীবন কীভাবে কাটাবো, কীভাবে তোমাকে অন্যের প্রতি সহ্য করব। ছেলেদের মন নাকি শক্ত হয়, তাহলে আমি কেন পারছি না শক্ত হতে? তোমাকে পারবো না ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। আমি কি করব ঈশ্বর? কীভাবে সহ্য করবো এই যন্ত্রণা? না, তুমি ঠিক বলেছিলে, খুব বেশি দেরি করো না ভালোবাসার কথা জানাতে। আমি সত্যি খুব বেশি দেরি করে ফেলেছি, খুব বেশি। ছেলেরা নাকি কাঁদে না, কিন্তু অ্যালেক্সের কান্না পুরো ঘর জুড়ে ধ্বনিত হচ্ছে। তার কষ্ট বুঝি আধারেরও সহ্য হচ্ছে না। তাই তো আধার সরে রোদের আলো চারদিকে তার আলো ছড়িয়ে সকাল নিয়ে এলো। কেটে গেছে 2 সপ্তাহ। এর মধ্যে ইসবা নানাভাবে ইনায়াকে তার মনের কথা জানাতে চেয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। তবে ইনায়ার পিছু লাগা ছাড়েনি। মেয়েটাকে জ্বালাতে তার ভালো লাগে। তার চোখ কুঁচকে ফেলা, মুখ ফুলিয়ে রাখা, একটু পর পর ঘোমটা টেনে নেওয়া তাকে মোহাবিষ্ট করে। ইনায়ার কথা ভাবতে ভাবতেই তার সময়গুলো যেন কেটে যায়। ইসবার পরিবর্তন তার পরিবার ভালোভাবে লক্ষ্য করেছে। দেখা যাক পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যালেক্স হঠাৎ করে উধাও হয়ে গেছে। সে কোথায় গেছে কেউ জানে না। তার এমনটা করার কারণ লিসা ব্যতীত কেউই অবগত নয়। লিসার ভীষণ খারাপ লাগে অ্যালেক্সের জন্য। অ্যালেক্সের চোখে সে ইনায়ার প্রতি গভীর ভালোবাসা দেখেছে। তাদের ফ্রেন্ডশিপ অনেক দিনের, তাই প্রিয় বন্ধুর কষ্ট সে মেনে নিতে পারছে না। ইনায়ার সঙ্গে সে এখন আর 2-1টি শব্দ ছাড়া কিছুই বলে না। পঞ্চপাণ্ডবের একজন নেই, এতে তাদের হাসি খুশি স্বভাবটাও বদলে গেছে। সবাই এখন নিজেদের কাজের মধ্যে ব্যস্ত রাখে। বাড়িতে হইচয়ের শব্দ শুনে ইনায়ার ঘুম ভাঙে। ঘুমো ঘুমো চোখে পিটপিট করেছে কি হয়েছে বোঝার চেষ্টা করছে সে। এর মধ্যে নিশাদ আহমেদ ইনায়াকে ডাকতে আসেন। এলোমেলো চুলের ইনায়াকে দেখে তিনি মিষ্টি হেসে বলেন, ইনায়া মামুনি, যাও ফ্রেশ হয়ে নাও, সন্ধ্যায় এঙ্গেজমেন্টের পার্টি আছে, তাই নিচে ডেকোরেশনের কাজ চলছে। আর হ্যাঁ, এই প্যাকেটটা রাখো, এর ভেতরে একটা লেহেঙ্গা আছে, সন্ধ্যায় এটা পরো। কিন্তু মামুনি। কোনো কিন্তু না, আমি নাস্তা রেডি করছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। বলেই নিশাদ আহমেদ ইনায়ার মাথায় হাত বুলিয়ে নিচে চলে যান। ইনায়া বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর নিচে গিয়ে দেখে ইসাম ইসবার পেছনে দৌড়াচ্ছে। কে বলবে আজকে এই ছেলেটার এঙ্গেজমেন্ট? এখনো তার বাচ্চা মোজায়নি। হ্যাঁ, আজ ইসাম আর অ্যানার এঙ্গেজমেন্ট। ইনায়া আর ইসবার প্রচেষ্টায় তাদের দুজনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা এক হতে চলেছে। সেদিন কনসার্টের পর ইনায়া ইসবাকে ইসাম অ্যানার সম্পর্কে কথা জানিয়েছিল। বিচক্ষণ ইসবা ইনায়ার সহায়তায় তাদের সমস্যা সমাধান করে এবং তাদের এঙ্গেজমেন্টের আয়োজন করে। ইসাম দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে নিচে এসে বলে, ভাইয়া আমার এবার অফস যাও, আর ছুটতে পারবো না, আমার পা শেষ। প্লিজ দয়া করে ভিডিওটা ডিলিট করে দাও, নইলে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তুমি না আমার কিউট ভাইয়া। ইসামা বলল, ওকে, তবে আমার একটা শর্ত আছে, সেটা যদি মানতে পারিস তবেই আমি তোর নাক থেকে ঘুমানোর ভিডিও ডিলিট করে দিব। এই কথাটা এতবার বললো কেন? ইসবা ফোন উল্টে পাল্টে দেখতে আবার বলে, আচ্ছা কি শর্ত বলো? ইসবা টেরি স্মাইল দিয়ে বলে, আমাকে অনেক জ্বালিয়েছিস, তাই এবার তোকে জ্বালানোর পালা। তাহলে এবার কাজের কথায় আসা যাক। বিয়ের আগে তুই আর অ্যানা একে অপরের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারবি না। নো দেখা নো কথা। ইসাম অসহায় মুখ করে বলে, ভাইয়া এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তুমি এরকম করতে পারো না। আমার মতো ইনোসেন্ট ছেলের সাথে এটা কিন্তু এক অন্যায় হয়ে যাচ্ছে, তাই তোমার এই দাবি মানি না, মানবো না। ওকে, তাহলে আমি ভিডিও ভাইরাল করে দিই, কি বলিস?
ইসাম মুখ ফুলিয়ে বলে, দিন কিন্তু আমারও আসবে, তখন দেখে নিও এই ইসাম আহমেদ কি করে। সেটা সময় আসলেই দেখা যাবে বলেই সিঁড়ির দিকে এগোতে নাই, তখনই সেখানে ইনায়ের দেখা পায়। ঘুমানোর ফলে ইনায়ের চোখ মুখ কিছুটা ফুলে আছে। ইসাবা সঙ্গে সঙ্গে বুকে হাত দেয়। তার হার্ট দ্রুত বিট করছে, কারণ ইনাকে দেখতে অনেক কিউট লাগছে। শুনো মেয়ে, এভাবে আমার সামনে আসবে না। তোমার মুখখানা দেখে অন্যের মনে কি অবস্থা হয় সেটা তুমি বুঝতে পারো না, নাকি ইচ্ছা করে অন্যকে হার্ট অ্যাটাক করাতে চাও? ইনায়া ভ্যাবলার মতো চেয়ে আছে। ইসবার কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই লোকটাকে সে বুঝতে পারে না। তার সাথে ইচ্ছে করে ঝগড়া করে, তার পেছনে লাগে, আর ইদানিং ভীষণভাবে ইনায়ার কেয়ার করে, যার কারণে ইনায়া ইসবার প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ইসবার সাথে ঝগড়া এখন সে অনেক উপভোগ করে। তার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আচমকা কেউ মুখের সামনে চুটকি বাজালে ইনায়ার ধ্যান ভাঙে। ইসবা বাঁকা হেসে বলে, আই নো আই এম হ্যান্ডসাম, এভাবে তাকানোর কিছু নেই। ইনায়া লজ্জায় মাথা নুয়ে ফেলে। তারপর অন্যদিকে ফিরে বলে, কে বলেছে আপনি হ্যান্ডসাম? আপনাকে তো দেখতে ফার্মের মুরগির মতো লাগে। আর আমি মোটেও আপনার দিকে তাকিয়েছিলাম না। আমি তো ইসামের এঙ্গেজমেন্টে কিরকম ভাবে সাজবো সেটা ভাবছিলাম। ও তাহলে দাঁড়িয়ে ভাবতে থাকো, আমি গেলাম। নিশাদ আহমেদ ইনায়াকে ডাকলে সে ডাইনিং রুমে চলে আসে। নিশাদ আহমেদ আজ পরোটার আলুর দম রান্না করেছে। তিনি এখনো নাস্তা করেননি। ইনায়ার জন্য অপেক্ষা করছিলেন। ইনায়া ওনাকে রোজ অপেক্ষা করতে মানা করে, কিন্তু তিনি তা অগ্রাহ্য করেন। ইনায়াকে তিনি মেয়ের মতো ভালোবেসে ফেলেছেন যে। দুপুর গড়াতেই পুরো বাড়ি মানুষে ভরে যায়। পুরো বাড়ি জাঁকজমকপূর্ণভাবে সেজে উঠেছে। বিখ্যাত বিজনেসম্যান নিফাজ আহমেদের ছেলে আর বিখ্যাত সিঙ্গার ইসমা আহমেদের ভাইয়ের এঙ্গেজমেন্ট বলে কথা। এরই মধ্যে বাড়িতে উপস্থিত হয়েছেন আফজাল আহমেদ। তাকে দেখে খুশিতে ইনায়ার চোখ চকচক করে উঠেছে। তাড়াতাড়ি করে তার দিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ইনায়াকে দেখে আফজাল আহমেদ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম ইনু মামুনি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাদের কথার মাঝখানে সেখানে ইসবা একটা মেয়ের সাথে হাসতে হাসতে বাড়িতে প্রবেশ করে। মুহূর্তে ইনায়ের হাসি মুখখানা চুপসে যায়। মেয়েটি ইসবার বাহুতে নিজের হাত রেখে হাঁটছে। ইসবাও কিছু বলছে না। ইনায়ার সেখানে দাঁড়ায় না, মামুনির কাছে চলে যায়। সেদিকে তাকিয়ে ইসবা বাঁকা হাসি দিয়ে বলে, এইবার দেখি তুমি ভালোবাসার কথা না বলে কই যাও। তুমি যে আমাকে ভালোবাসো তা আমি আগেই বুঝতে পেরেছি, এবার শুধু তোমার মুখে শোনার পালা। কি হলো? কি বিড়বিড় করছো ভাইয়া? না কিছু না, যারা তোর ভাবির মনোভাব বোঝার চেষ্টা করছি। আমার সাথে অন্য কাউকে দেখে ঠিকই জেলাস হয়, কিন্তু তবুও মনের কথা বলে না। কি করা যায় বলতো? তাহলে তো এখন একটা জবরদস্ত প্ল্যান লাগবে। তারপর যারা ইসাবার কানে ফিসফিস করে কিছু একটা বলে দুজনে একসাথে হাই ফাইভ দেয়। কি আমাকে ছাড়া কি প্ল্যান করা হচ্ছে শুনি? যারা চুল টেনে দিয়ে হিসাম বলে। আমার চুল টানলে কেন? ব্যথা পাই না বুঝি? দেখবে তোমার বউ তোমার চুল টেনে টাকলু করে দেবে। শকুনের দোয়ায় গরু মরে না, বুঝলি? তার মানে তুমি নিজেকে গরু মনে করছো? তাহলে তো তুইও নিজেকে শকুন মনে করছিস। তাই তুমি আমাকে শকুন বললে? ভাইয়া দেখো না, ইসাম আমাকে অপমান করছে। হইছে, তোরা থাম এবার। হিসাম যারা না হয় ছোট, কিন্তু তাই বলে তুইও এমন ঝগড়া করবি? তোর না যে এঙ্গেজমেন্ট, সেটার প্রস্তুতি নে যা। ইসাম একটা ভেংচি কেটে সেখান থেকে চলে যায়। যারা নিশাদ আহমেদের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে ইনায়ার দেখা পায়। সে মুখ গোমরা করে বসে আছে। পাশে নিশাদ আহমেদ তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করছেন। যারা দৌড়ে গিয়ে নিশাদ আহমেদকে জড়িয়ে ধরে। মাই সুইট কাকিমণি, কেমন আছো? আরে যারা যে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? দেখেছো তোমরা এসেছো, আমাকে কেউ জানায়নি পর্যন্ত। জানাইনি তাই ভালোই হয়েছে, তোমাকে সারপ্রাইজ তো দিতে পারলাম। আমি আসলে সারপ্রাইজড হয়ে গেছি, অনেক খুশি হয়েছি তুমি এসেছো তাই। ইনায়া যারার সাথে মামুনিকে এত মিশতে দেখে ভেবেই নেয় ইসবাই মেয়েটিকে পছন্দ করে। চোখে জল জমতে শুরু করে। কেউ দেখে ফেলার ভয়ে তাড়াতাড়ি নিশাদ আহমেদের রুম ত্যাগ করে নিজের রুমে আসে। তারপর নিজে নিজে বিড়বিড় করে বলে, আমার তো কষ্ট হচ্ছে কেন? ইসবা তো আমাকে সবসময় জ্বালায়, তাহলে তাকে অন্য কারোর সাথে দেখে আমার কষ্ট হবে কেন? সবকিছু অসহ্য লাগছে, কেন এমন হচ্ছে? তাহলে কি আমি তাকে ভালোবেসে ফেলেছি? না, এটা কি করে সম্ভব? ধুর, কিচ্ছু ভালো লাগছে না। ইনায়ের মধ্যে আর বাইরে বের হয় না। সন্ধ্যায় লেহেঙ্গা পরে হিজাব করে নেয়। তারপর হালকা সেজে নিচে নেমে আসে। এদিকে ইসবা আজ কালো ব্লেজারের সাথে কালো প্যান্ট পরেছে। চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে। মেয়েরা তাকে দেখলে চোখ ফেরাতে পারবে না, অনেক সুন্দর লাগছে তাকে। দুপুরের পর থেকে সে আর ইনায়ার দেখা পায়নি। মেয়েটিকে জ্বালাতে গিয়ে নিজেই জ্বলছে।
তার আর দেখা পাচ্ছে না। বিরক্তি নিয়ে সিঁড়ির দিকে তাকাতেই তার চোখ স্থির হয়ে যায়। এতক্ষণের বিরক্তিভাবটা মুহূর্তেই চলে গিয়ে চোখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ে। তার মায়াবিনীকে অপ্সরার মতো লাগছে। সে নেভি ব্লুর উপর স্টোনের কাজ করা লেহেঙ্গার কিনারা ধরে ধীরে ধীরে নিচে নামছে। ইসবা এক দৃষ্টিতে চেয়ে আছে মায়াবিনীর পানে। হুট করে কেউ খোঁচা দিলে ইসবার ধ্যান ভঙ্গ হয়। পেছনে তাকিয়ে দেখে যারা এই কাজ করেছে। কি ভাইয়া, এইভাবে ভাবির দিকে চেয়ে আছো কেন? নজর লেগে যাবে তো। ফাজলামো করিস না তো, ওকে মন ভরে দেখতে দে। শুধু দেখলেই হবে? বিয়ে করবে কবে? সেটা দেখা যাক। কিছুক্ষণের মধ্যেই অ্যানার পরিবার চলে আসে, সাথে লিসা আর আর্থারও আছে। ওরা কনেপক্ষ হিসেবে এসেছে। অ্যানাকে সাদার উপর স্টোনের কাজ করা লেহেঙ্গায় অপূর্ব লাগছে। ইসাম তো হা করে তাকিয়ে আছে। ইসামকেও ড্যাশিং লাগছে, সাদা ব্লেজার আর কালো ব্যান্ডে। নিফাজ আহমেদ, আফজাল আহমেদ অ্যানার পরিবারকে এগিয়ে নিয়ে আসে। সবাই অনেক ব্যস্ত সময় পার করছে এখন। ইনায়া অ্যানার সাথে কুশল বিনিময় করে নিশাদ আহমেদের কাছে যায় তাকে একটু হেল্প করার জন্য, কিন্তু তিনি ইনায়াকে কোনো কাজই করতে দিলেন না। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। সফট টিউনে গান বাজছে, কালারফুল লাইটগুলো তাদের আলো ছড়িয়ে দিচ্ছে। যারা মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই সন্ধ্যায় আপনাদের স্বাগতম। আমার প্রাণপ্রিয় ভাইয়া এবং কিউট ভাবে এঙ্গেজমেন্ট তো আর যেমন তেমন ভাবে হতে পারে না, একটু হই হুল্লোড় না হলে কি জমে? তাই দিনটিকে স্পেশাল করে রাখতে এখন আমাদের সবার মাঝে গান পরিবেশন করবে সকলের প্রিয় মুখ ইসাব আহমেদ। সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। সবাই একসাথে করতালি দিতে থাকে। হঠাৎ চারপাশে লাইটগুলো সব অফ হয়ে যায়। সবার দৃষ্টি পড়ে মধ্যখানে গিটার হাতে দাঁড়ানো এক সুদর্শন পুরুষের দিকে। তাকে ঘিরে কয়েকটা লাইট জ্বলছে। ইসবা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, সবসময় তো ভিনদেশি গান গেয়ে গেছি, আজ না হয় হোক নিজের ভাষায় একটা গান। আস্তে আস্তে গিটারের মধুর সুর সবাইকে মোহিত করে ফেলে। ইসবা ইনায়ের দিকে দৃষ্টি দিয়ে গাইতে শুরু করে, কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। গান শেষে চারিদিকে করতালি মুখর হয়ে ওঠে। গানের মাধ্যমে ইসবা ইনায়াকে তার মনের কথা সে বুঝাতে চেয়েছে, কিন্তু সে বুঝলে তো? সে তো ভেবেই নিয়েছে যারার সাথে ইসবার রিলেশন আছে। কিছুক্ষণ পর আবার যারা অ্যানাউন্স করে এবার কাপল ডান্স হবে। ইসামের হাত পা তখন লাফালাফি করার জন্য নিষ্পিস করছিল। যারা কাপল ডান্সের কথা বলার সাথে সাথে সে অ্যানাকে টান দিয়ে ডান্স এরিয়াতে নিয়ে যায়। অ্যানা কটমট করে ইসামের দিকে তাকিয়ে আছে। ইসাম তা দেখে একটা বোকা হাসি দেয়। এদিকে যারা আর ইসবা তাদের প্ল্যান মাফিক কাজ শুরু করে। ইনায়াকে দেখে দেখে দুজন দুজনের হাত ধরে ডান্স ফ্লোরে উপস্থিত হয়। ইনায়া অসহায় চোখে সেদিকে তাকিয়ে আছে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কষ্ট নিবারণের বৃথা চেষ্টা করে যাচ্ছে। অ্যানা, ইসাম, ইসবা যারা তাল মিলিয়ে ডান্স করছে। ইনায়ার পাশে দাঁড়ানো এক মহিলা নিশাদ আহমেদকে বলে ওঠে, বাহ, ওই মেয়েটাকে তো ইসাবার সাথে দারুণ মানাচ্ছে। ইসামের সাথে ইসাবার বিয়েটাও সেরে ফেলো। এমনিতেও তো বয়স তো হয়েছে, ছোট ভাইটা বিয়ে করে ফেলছে, সে আর একা থাকার প্রয়োজন নেই। নিশাদ আহমেদ হালকা হাসি দিয়ে বলেন, ছেলের পছন্দকে কি অগ্রাহ্য করতে পারি? ওর যাকে মনে ধরেছে তার সাথেই বিয়ে দিব। ইনায়া সেখান থেকে দৌড়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। চোখের জল আর বাদ মানছে না, অঝোর ধারায় জোরে চলেছে। সে কি করে ভুলে গেল সে যে জনম দুঃখিনী। তার ভাগ্যে বোধহয় সুখ নামক জিনিসটিই নেই। তাই তো তার প্রিয় মানুষরা তার থেকে দূরে চলে যায়। ইসবাকে সে সত্যিই ভালোবেসে ফেলেছে। কি করে তাকে অন্যের হতে দেখে সে সহ্য করবে? ইসবা যখন অন্য কাউকেই ভালোবাসে, তবে কেন তার এত কেয়ার করেছিল? কেন ভার্সিটির ফ্রেন্ডের সামনে তাকে তার বউ বলে পরিচয় দিয়েছিল? কেন তার মনে ভালোবাসার বীজ বপন করেছিল? এর উত্তর কি সে পাবে? কিন্তু সময় অতিবাহিত হওয়ার পর কেউ ইনায়ের রুমের দরজায় টোকা দেয়। ইনায়া হাঁটুর ভাঁজ থেকে মুখ তুলে কে এসেছে বোঝার চেষ্টা করে। তখনই নিশাদ আহমেদের কণ্ঠ ভেসে আসে। তিনি ইনায়াকে এঙ্গেজমেন্ট পার্টিতে তাড়াতাড়ি যেতে বলছেন। ইনায়া চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু বেহায়া চোখ দিয়ে তবুও বারবার জল গড়িয়ে পড়ছে। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ঝামটা দিয়ে নিজেকে ঠিক করে নেয়। সবাই এক জায়গায় জড়ো হয়েছে। এখন আংটি বদল হবে। এর মধ্যে নিফাজ আহমেদ ঘোষণা দেন, আজ আমার ছোট ছেলে ইসামের এঙ্গেজমেন্ট, সেটা সবাই অবগত। আমি এই মুহূর্তে আপনাদের আরেকটি নতুন খুশি সংবাদ দিতে চাই। আজ আমার বড় ছেলে ইসাবারও এঙ্গেজমেন্ট। সেটা হুট করে ডিসিশন নেওয়া হয়েছে, তাই আপনারা জানেন না। আর ইসাবার পছন্দের পাত্রীর সাথেই তার এঙ্গেজমেন্ট হবে। ইসবার মুখে হাসি যেন সরছে না। ইনায়ের চোখ দুটো ইসবার হাসির দিকে চেয়ে আছে। আজকের পর ইসবা অন্য কারোর সাথে জড়িয়ে যাবে। তার জীবনে আর ইনায়ের কোনো অস্তিত্ব থাকবে না। ভাবতে ইনায়ের বুক চিরে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে।
এদিকে নিফাজ আহমেদ আবার বললেন, আমি এবার ইসাবা আর তার উডবিকে স্টেজে ডেকে নিচ্ছি। ইসাবা আহমেদ এবং ইনায়া মেহবুব, আমাদের বড় ছেলে আর হবু বৌমা, তোমরা স্টেজে চলে এসো। সবাই তোমাদের জন্য অপেক্ষারত। সবাই করতালির মাধ্যমে তাদের শুভেচ্ছা জানাচ্ছে, আর ইনায়াত যেন ঘোরের মধ্যে আছে। নিফাজ আহমেদ একটু আগে যা বললেন, ইনায়াতা এখনো বিশ্বাস হচ্ছে না। ইসবার তার এঙ্গেজমেন্ট, সত্যি ব্যাপারটা অবাক করার মতোই। কোথায় ইসবার, কোথায় সে? এত বড় উপহার পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এবারই সবাই তাকে কতটা আপন ভাবে তা আরো একবার প্রমাণ হয়ে গেল। ইনায়াত আর ইসবাকে পাবে ভাবতে আনন্দে বুক ভরে উঠছে, চোখেও জল এসেছে, তবে তা দুঃখের নয়, সুখের অশ্রু। ইসবা হাসি মুখে ইনার দিকে এগিয়ে আসে, ইনার চোখের জল মুছে দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে, শুনো মেয়ে, ভালোবাসার মানুষকে পেয়ে গেলে মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায়, আর তুমি কি না বসে বসে কাঁদছো? দিস ইজ নট ফেয়ার। ইনায়া লজ্জায় মাথা নুয়ে ফেলে। ইসবা আবার বলে, তুমি যে আমার প্রেমে পড়ে গেছো সেটা আমি তোমার চোখ দেখে বুঝে গিয়েছিলাম, আর আজকে আমাকে আর যারাকে একসাথে দেখে কান্নার সাগর বানিয়ে ফেলেছিলে। কষ্ট পেয়েছিলে, অথচ ভালোবাসার কথাটা বলনি। ভালোবাসার কথাটা মুখ ফুটে বললে কি খুব ক্ষতি হয়ে যেত। আর হ্যাঁ, উল্টাপাল্টা ভাবার কোনো প্রয়োজন নেই। যারা আমার কাজিন, আর ওকে সবসময় ছোট বোন হিসেবেই দেখি। এখন চলো তো, দেরি হয়ে যাচ্ছে। বলে ইসবা ইনায়ের হাত ধরে স্টেজে নিয়ে যায়। ইনায়ের ভীষণ লজ্জা লাগছে। এমনিতে এখানে এত মানুষের চোখ তার দিকে, তার উপর ইসবার বলা কথাগুলো। স্টেজে দাঁড়িয়ে ইনায়ের সামনে তাকিয়ে দেখে নিশাদ আহমেদ, নিফাজ আহমেদ, আফজাল আহমেদ, ইসাম, যারা সবাই মিটিমিটি হাসছে ইনায়ের রিয়াকশন দেখে। তারা সবাই প্ল্যান করে ইসবা ইনায়ের এঙ্গেজমেন্টের বিষয়টা ঠিক করেছে। ইনায়া আবারও লজ্জায় পড়ে যায়। ইসবা ইনায়ের অস্বস্তি দূর করতে শক্ত করে ইনায়ের হাত ধরে। ইনায়া কিছুটা ভরসা পায়। এবার আংটি বদলের পালা। ইসাম, অ্যানা, ইসবা ইনায়া মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে আংটি পরিয়ে দেয়। সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয় 2 বছর পর। আজ ইসবা, ইনায়া আর ইসাম অ্যানার বিয়ে। ইসাম, অ্যানা, ইনায়া তিনজনেই অনার্স কমপ্লিট হয়েছে। এতদিন তাদের অনার্স পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষা ছিল। আজ তাদের অপেক্ষার অবসান হলো। সকাল থেকে আহমেদ ভিলায় হইরই, পুরো বাড়ি ফুলে সজ্জিত হয়ে উঠেছে। আয়োজনের কোনো কমতি রাখেননি নিফাজ আহমেদ। অতিথিরাও আসতে শুরু করেছে। নিশাদ আহমেদ ইনায়াকে ঘুম থেকে ডেকে তোলেন। ইনায়ের চোখ খুলতে অনেক কষ্ট হচ্ছে। গতকাল হলুদের অনুষ্ঠানের জন্য রাতে শুতে দেরি হয়ে যায়, তাই এই অবস্থা। নিশাদ আহমেদ ইনায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ইনায়া, কাল রাতেও কিছু খাওনি, এখন তাড়াতাড়ি এসো, নাস্তা করে নাও। না খেলে শরীর খারাপ করবে। আমি খাবার নিয়ে আসছি। মামুনি, খেতে ইচ্ছে করছে না। আমি খাইয়ে দিলেও খাবে না? ইনায়া খুশিতে নিশাদ আহমেদকে জড়িয়ে ধরে বলে, তুমি একদম বেস্ট মামুনি। নিশাদ আহমেদ হেসে দিয়ে বলেন, পাগলি একটা। এদিকে ইসাম বেঘরে ঘুমোচ্ছে। ইসবা জগিং করে এসে ইসামকে ঘুমোতে দেখে এক মগ পানি তার মুখে ঢেলে দেয়। সাথে সাথে ইসাম ধরফড়িয়ে উঠে বসে। বলে, এই কে আমার এত সাথের ঘুম ভেঙে দিল? ইসাবা বলে, কি আবার আমি? যদি আর ঘুমানোর ইচ্ছে থাকে তাহলে ঘুমিয়ে থাক, আজ আর বিয়ে করতে হবে না। আরে ভাইয়া, আজ আমার বিয়ে, সেটা আগে মনে করিয়ে দিবে না? আমার কত প্ল্যান বাকি রয়ে গেছে বিয়েতে এক্সিকিউট করার। বাছে তাপকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় যা। সন্ধ্যায় ইনায়াকে বউ সাজাতে পার্লার থেকে 2টো মেয়ে এসেছে। তারা সুন্দরভাবে ইনায়াকে বিয়ের সাজে সাজিয়ে তোলে। লাল রঙা লেহেঙ্গা ইনায়াকে কি অপরূপী না লাগছে, যেন কোনো লাল পরি বসে আছে। নিশাদ আহমেদ এসে ইনায়াকে দেখে মুগ্ধ হয়ে যান। ইনায়ের কানের পেছনে কাজল লাগিয়ে দিয়ে বলেন, মাশাআল্লাহ, আমার মেয়েটার উপর যেন কারো নজর না লাগে। আমার মেয়ে না হওয়ায় একটু আফসোস ছিল, কিন্তু তোমাকে আর অ্যানাকে পেয়ে আমার মেয়ের আশা পূর্ণ হলো। অ্যানাকেও অনেক সুন্দর লাগছে। সে জামরঙা লেহেঙ্গা পরেছে। অ্যানা পার্লার থেকে সেজে এসেছে। অ্যানার সাথে লিসাও পার্লারে সেজেছে। আর্থার ইসামের সাথে রয়েছে। ওদের পঞ্চপাণ্ডবের একজন সদস্য বহুদিন পর আজ আসবে বলে জানিয়েছে। সে আর কেউ না, অ্যালেক্স। হুট করে 2 দিন আগে ফোন করে জানিয়েছে সে আসবে ইনায়ার বিয়েতে। কোথায় উধাও হয়ে গিয়েছিল কিছুই বলেনি। এদিকে ইসাম আর ইসবা একই রকম শেরওয়ানি পরেছে। দুজনই হাতে ব্ল্যাক ওয়াচ। চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে। দুজনকে রাজপুত্রের মতো লাগছে। অবশ্য রাজপুত্রই বলা চলে তাদের। দুজনের চোখে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দ প্রতিফলিত হচ্ছে। কিছুক্ষণ পরেই তারা নিচে নেমে আসে। তাদের অনেক ফ্রেন্ড আর কলিগ এসেছে। তাদের সাথে কুশল বিনিময় করে। হঠাৎ করে লাইটগুলো বন্ধ হয়ে যায়। সিঁড়ির দিকের লাইটগুলো জ্বলে ওঠে। সবার চোখ সেদিকে আটকে যায়। 4 রমণী সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। যারা লিসা 2 পাশে, মধ্যেখানে ইনায়া আর অ্যানা। ইসাম আর ইসবা দুজনে বুকের বাঁ পাশে হাত রাখে। ওদের অবস্থা দেখে সবাই হেসে দেয়। ইসবা আর ইসাম এগিয়ে গিয়ে তাদের হাত বাড়িয়ে দেয়। ইনায়া আর অ্যানা মুচকি হেসে তাদের হাত হাতে রাখে। তারা স্টেজের দিকে এগিয়ে যায়। কাজী আর উকিল সেখানে তাদের বিয়ের কাজ সম্পন্ন করবে।
এনায়ার বুক ধকধক করছে, অনুভূতিরা তাকে ঘিরে ধরেছে। আজ তার বিয়ে, সে তার বাবার স্বপ্ন পূরণ করেছে। বাবা আজ তার বিয়ে দেখে হয়তো অনেক খুশি হতো। ইতি বেগম ইনায়ের সৎমা ইনায়াকে ফোন করে একদিন অনেক কান্নাকাটি করেছে, ইনায়ের কাছে ক্ষমাও চেয়েছে। সবকিছু ভেবে ইনায়া একটা দীর্ঘশ্বাস ফেলে এরই মধ্যে কাজী তাকে কবুল বলতে বলে। ইনায়া কবুল বলতে কিছুটা সময় নেয়। কবুল বলার সাথে সাথে তার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সবাই একসাথে বলে ওঠে আলহামদুলিল্লাহ। ইসাম আর ইসবা কবুল বলতে বলার সাথে সাথে দ্রুত গতিতে বলে দেয়। তাদের যেন আর তর সইছে না। এর মধ্যে সেখানে উপস্থিত হয় অ্যালেক্স। পঞ্চপাণ্ডবের 4 জন এগিয়ে যায় তার দিকে। 2 বছর পর তার দেখা পেল। অ্যালেক্স মুখে হাসি টেনে প্রথমে অ্যানা আর ইনায়াকে বলে। কংগ্রাচুলেশন, তোমাদের আগামীর জীবন সুখের হোক। অ্যানা আর ইনাও হাসি মুখে জবাব দেয়, থ্যাংক ইউ। তুমি কোথায় ছিলে এতদিন? আমার কথা বাদ দাও, তোমাদের সাথে আজ একজনকে পরিচয় করিয়ে দেব। লিন্ডা আমার ওয়াইফ। 1 বছর হলো আমরা বিয়ে করছি। তখনই আর্থার বলে, অ্যালেক্স, এটা কিন্তু ঠিক না। আমি তোর ছোটবেলার ফ্রেন্ড। তুই বিয়ের কথা দূরে থাক, আমার সাথে একটু যোগাযোগ পর্যন্ত করিসনি। এই 2 বছর তোকে কত জায়গায় খুঁজছি, কিন্তু পাইনি। বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছিল, তিনি তখন ম্যান সিটিতে ছিলেন। ওখানে গিয়ে আমার ফোন চুরি হয়ে যায়, তাই তোদের সাথে যোগাযোগ করতে পারিনি। তোদের নাম্বারও মুখস্থ ছিল না, আর আমিও ওখানে বাবার কাজে লেগে পড়ি। লন্ডনে আর আসা হয়নি। লিন্ডার সাথে পারিবারিকভাবেই বিয়ে হয়। ইচ্ছা থাকলে যোগাযোগের একটা না একটা ব্যবস্থা হতোই। লিসা তো জানে অ্যালেক্সের এই শহরে ফিরে আসার না কারণ, যোগাযোগ না করার কারণ। তাই বিষয়টা স্বাভাবিক করতে সে বলে, আচ্ছা বাদ দাও, পুরোনো প্রসঙ্গ টেনে আনন্দের মুহূর্ত নষ্ট করার মানে হয় না। পঞ্চপাণ্ডব একসাথে অনেক ছবি তোলে। তারা ইসাম আর ইসবাকে কোনো পাত্তাই দিচ্ছে না। বেচারাদের বিয়ে করেও সিঙ্গেল থাকতে হচ্ছে। ইসাম তো বলেই ফেললো, বউটা কি আমার নাকি তোমাদের? ছবি তোলার জন্য সারা জীবন বাকি আছে, ওকে একটু ছাড়ো। সবাই ইসামের কথা শুনে হেসে দেয়। অ্যানা চোখ রাঙিয়ে তাকায়। ইসাম ইনোসেন্ট সেজে হাসে দেয়। সবার ছবি তোলার ফাঁকে ইসবা ইনায়াকে টেনে ফাঁকা একটা জায়গায় নিয়ে যায়। সেখানে মানুষের সংখ্যা কম। ইনায়া কিছু বলতে নিলে ইসবা থামিয়ে দিয়ে নিজেই বলে, শুনো মেয়ে, এতক্ষণ অনেক জ্বালিয়েছো, আর কোনো কথা নয়, চুপ করে শোনো। আমাকে কখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। তুমি আমার মায়াবিনী রাজকন্যা। এই রাজকন্যাকে আমি আমার হৃদ কোঠরে যত্ন করে রেখে দিতে চাই, সবসময় আগলে রাখতে চাই আমার এই রংহীন জীবনে। তুমি রং দিয়ে সাজিয়েছো, আমাকে নতুন জীবনের সাথে পরিচয় করিয়ে দিয়েছো। কখনো ছেড়ে যাব না, কথা দিলাম। আমার হৃদয়ে শুধু তুমি, শুধু তুমি। তোমাকে অনেক ভালোবাসি প্রিয়, অনেক ভালোবাসি। ইনায়া মুগ্ধ হয়ে ইসবার কথা শুনছিল। ইসবার মতো স্বামী পাওয়া তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। ইনায়াও ইসবাকে বলে, আমিও আপনাকে ভালোবাসি। কি শুনতে পাইনি, আবার বলো। বলেছি আমিও আপনাকে ভালোবাসি। আবার বলো। ধুর, আর পারবো না। আর বলতে বয়ে গেছে। ইসবা হেসে ইনায়ের নাক টেনে দিয়ে বলে, পাগলি একটা, আমার পাগলি মায়াবিনী।